দক্ষিণ ২৪ পরগনার বিরাট সুন্দর বন ঘিরে রয়েছে বেশ সুন্দর সুন্দর সবুজে মোড়া গ্রাম। আজ যে গ্রামের ঘটনা তুলে ধরব সে গ্রাম অবস্থিত সন্দেশখালির গা ঘেঁষে বয়ে যাওয়া নদীর উল্টো তীরে নদীর হাটে, যার অর্ধেক নদীর পেটে। ২০১০-এ আইলার দাপট সবচেয়ে বেশি সহ্য করেছিল যে গ্রাম। তবে সবুজ চাষের পাশাপাশি এককালে এ গ্রামের মাঝিদের শান্তি ছিল দিন আনা দিন খেয়ে। ফুরফুরে বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, জ্যোৎস্নার আলো ও শান্ত নদীর ঢেউই ছিল মাঝিদের সম্পদ, যা শহরবাসীদের স্বপ্ন। বাঙালির ট্যাংরা, পাবদা, ভেটকি, পুঁটি, ইলিশ, চিংড়ি, যাদের হাতের ছোঁয়ায় দ্বিগুণ হতো স্বাদ। কাজেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জের নিকট ১৪A হরিদাস লেনের মুখার্জি বাড়ির মুখার্জি জুয়েলার্সের কর্ণধার অর্থাৎ মৃণাল মুখার্জির জ্যেষ্ঠ পুত্র তথা যাকে এক পাড়া ভালোবেসে সাহসী গনাদা নামেই ডেকে থাকেন। হালকা দাড়ি ও এক মাথা উস্কো খুস্কো চুল, কাঁধে ঝোলানো ব্যাগ ও পরনে পাঞ্জাবি যার অন্যতম প্রিয়, আর নেশা বলতে ঠোঁটের কোণে চারমিনার। তবে সাহসী গনার পাশাপাশি তাকে মাস্টারদা বলেও ডাকতেন এক ঝাঁক প্রতিবেশী। আর ডাকবে নাই বা কেন, বহু খুদের শিক্ষার ভার ছিল তার কাঁধে। পাড়ার রবীন্দ্র নজরুল জয়ন্তী থেকে ছবি আঁকা, সঙ্গীত চর্চা সবটাই সামলাতেন নিজে হাতে। যেমন বেলাতেন ভালোবাসা, নিঃস্বার্থভাবে তেমন উল্টে পেতেন হৃদয় ভরে। তবে এই রাশভারী লোকটার বেড়ানোর শখও কম ছিল না। সময় সুযোগ ঘটলেই বেরিয়ে পড়তেন যখন যেখানে দুচোখ যেত, কাউকে কিছু না জানিয়ে। তবে সবুজ গ্রামটাই ওনাকে টানত পাহাড় সমুদ্রের চেয়ে বেশি। থাকতেনও গ্রামের মানুষের কাছাকাছি। কাঁসার থালার চেয়েও কলা পাতায় আহার ওনার বেশি প্রিয় ছিল। পাশাপাশি গাঁয়ের কোনো বাসায় গেলেই আর ফেরার নাম করতেন না। জ্যোৎস্নার আলোয় দিব্যি ঘুরে বেড়াতেন, চাষিদের গানও শোনাতেন চাষ করাকালীন মেঠো সুরে। শান্তির সাথে আনন্দ দেওয়া নেওয়া চলত। নুরুল ইসলাম জন্ম সুন্দরবন সংলগ্ন এলাকার নদীর হাটে। যদিও ১১ বছর বয়সে পিতা নিখোঁজ হওয়ার কারণে কলেজ ফাইনালটা দেওয়া হয়ে ওঠেনি। তিনি সংসারের হাল ধরতে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজধানীতে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যা ছিল গোটা দেশের রাজধানী। কাজেই নুরুলের কর্মের হাতেখড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সংলগ্ন এলাকার হিন্দু হোটেলে। সেই সঙ্গে অবিবাহিত গনাবাবুরও যাতায়াত ছিল প্রায়ই ওই হিন্দু হোটেলে। এক প্রকার বলা যেতে পারে সুস্বাদু মুড়ি ঘণ্টের কারণে। আবার শুধু মুড়ি ঘণ্টের কথা বললেও ভুল হবে। হোটেলের কর্ণধার নিমাই ঘোষ যে তার বাল্যবেলার সঙ্গী, অতএব নুরুলের সঙ্গে আলাপ সাক্ষাৎ পরিচয় যাই বলি না কেন, তাই হিন্দু হোটেলেই। কিছু পরের দিকে নুরুলের আসা যাওয়া ক্রমশ ঘন হয়ে পড়ছিল হরিদাস লেনের মুখার্জি বাড়িতে। তবে গনাদা মনে প্রাণে চেয়েছিলেন নুরুল কলেজ ফাইনালটা দিক। কলকাতায় নিজেই সেই আয়োজন করবেন বলে জানিয়েছিলেন। যদিও নুরুলের বিশ্বাস ও সততার সুযোগ নিয়ে হিন্দু হোটেলের কর্ণধার তাকে উচ্চ পদের আসনে নিয়োগ করেন। দায়িত্ব বেড়ে যাওয়ার দরুন পড়াশোনায় প্রখর মাথা থাকলেও আর ঝুঁকতে পারলেন না বছর ২১-এর নুরুল। দিনের আলোয় নদীর হাট সুন্দরী হলেও সূর্য ডুবলে আকার নেয় এক ভয়ঙ্কর কিছুর। এক পুরনো ঘটনার আতঙ্কে আজও সেই গ্রামের বাসায় জিয়ে আছে এক ভয়। শোনা যায় দেশ স্বাধীন হওয়ার সমসময় এক যাত্রী বোঝাই নৌকা তলিয়ে যায় নদীর হাটের ঘাট থেকে সামান্য দূরে, আচমকা এক সন্ধ্যায় ভয়াবহ কালবৈশাখীর কারণে। যদিও গোটা গ্রাম খবর পান ঘটনা ঘটে যাওয়ার কয়েকশো মিনিট পরে, তবে আজও নাকি সেই নৌকার দেখা মেলে ঘনিয়ে আসা গাঢ় অন্ধকারে। শব্দ ভাসে মরা কান্নার। গ্রামের বহু মাঝি নাকি এমন ঘটনার সম্মুখীন হয়েছে বারংবার রাত বিরেতে একলা পথে। তবে এই আতঙ্ক আজও সমানভাবে মাঝিদের বুকে বিরাজমান। আজও সূর্য অস্ত গেলে চৌকাঠ পেরোয় না গোটা গ্রাম, কেবল ঝিঁঝির ডাক একলা থাকে পাহারায়। জ্যোৎস্নার রাত আজও সঙ্গীহীন নদীর হাটের নদীর পারে। নুরুলের কথায় বহু মানুষ জোট বাঁধলেই তবেই নাকি নিশি রাতে শক্তি সাহস যোগে পথ চলায়। এর আগে বহু সাহসী নাকি সাহস প্রমাণ করার ঝোঁকে একলা প্রাণ হারিয়েছেন বিদঘুটে মুষল রাতে। সত্যি কথা বলতে আমার আব্বুও নিখোঁজ হন এমনি এক রাতে।
যার খোঁজ চলছে রীতিমতো আজও। তবে এই কথায় ভয়ে গলার মানুষ নন হরিদাস লেনের অবিবাহিত মাস্টারদা। উল্টে সেই স্থান দর্শন করার মনে মনে জেদ চাপে প্রবল। কথায় কথায় নুরুলের বলা এই ঘটনাকে গল্প রূপে আখ্যা দেন তিনি। নিজ মুখে বলে উঠলেন, তোর আব্বুর জন্য খারাপ লাগলেও আজকের বিজ্ঞানের দিনে দাঁড়িয়ে আমার কাছে এই ঘটনা গল্প ছাড়া আর কিছুই নয়। এসব আদ্যিকালের ভয় দেখানোর কিছু রহস্য। 42 বছর হয়ে গেল আমি এখনো দর্শন পেলাম না তাদের। যত সব ভুয়ো খবর। খারাপ ভাবিস না, তুই বরং টালিগঞ্জে যা। এই গল্পটা কোনো এক ডিরেক্টরকে শোনা, একেবারে লুপে নেবে। উল্টে বরং কিছু উপার্জন হবে তোর, বুঝলি? যথারীতি নুরুলের মুডটা একটু অফের দিকে বাঁক নিয়েছে। কাজেই কথার পিঠে কথা না বাড়িয়ে নুরুল শুধু জবাবে জানালেন, জীবনে এমন ঘটনার সম্মুখীন না হলে তা উপলব্ধি করা যায় না, গল্পই মনে হবে শুধু। এই বলেই সরাসরি নিজের কাজে মন সমর্পণ করলেন নুরুল। এদিকে গনাদা ক্ষণিক চুপ থেকেই হনহন করে পা বাড়ালেন বাড়ির পথে। বোধহয় এমন হাঁটা নুরুলের গ্রামের সত্য ঘটনাকে প্রমাণ করার তাগিদে। হিন্দু হোটেলের কর্ণধার অর্থাৎ নিমাই ঘোষ না থাকাকালীনই প্রসঙ্গ উঠেছিল এই রহস্যের। যদিও নিমাই ঘোষের ঘোরাঘুরির পর্বটা বেশ কিছুদিন যাবৎ ঘন ঘন বেড়েই চলছিল, আর বাড়বে নাই বা কেন এমন বিশ্বাসী কর্মী থাকলে। যদিও আগের কর্মচারী শ্রী মান বংশী দাস হোটেল মালিক না থাকার সুযোগ নিয়ে টাকা পয়সা নয়ছয় করার কারণে পরবর্তীতে হোটেল থেকে বেরোনোটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল নিমাই ঘোষের। পাছে যদি টাকা পয়সা নয়ছয় আবার ঘটে। তবে সেই সময় নয়ছয় ঘটছিল কলকাতার বহু খুদে। তবে শৈশব থেকেই নিমাইবাবুর বেস্ট ফ্রেন্ড ছিলেন বড়ই জেদি। জেদের বসেই বেশ কয়েকবার ত্যাগও করেছিলেন বালিগঞ্জের সাজানো পরিবার, যার কারণ যদিও আজও ঝাপসা। তবে রাগ তার মোমের মতো, সময় নেয় না গলতে। এবার আর অভিমান নয়, সরাসরি চেপেছে জেদ। ছেলেবেলায় ঠাকুমার বলা ভয়ের গল্প থামিয়ে সে খিলখিল করে হেসে উঠতেন। দিন 15 হলো নিমাইবাবু বাড়ি ফিরেছেন। নুরুল ও তার সহকর্মীরা একইভাবে আনন্দ শান্তি বয়ে নিয়ে চলেছেন রমরমা হিন্দু হোটেলের বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করে। তবে বেশ কিছুদিন যাবৎ দেখা নেই মাস্টারদার। তবে হঠাৎই এক ঝকঝকে দুপুরে লাগেজ সমেত হাজির রাশভারী লোকটা, ওরফে গনাদা। দেখে মনে হচ্ছিল লম্বা ছুটির আড়ম্বর। কাজেই চারমিনারে লম্বা শুকটান দিয়েই বুঝে নিলেন সুন্দরবন এলাকার বর্তমান পথঘাটের সমস্ত খবরাখবর। নুরুল খানিক অবাক হলেও এক ঝলকে মনে মনে বলে উঠলেন, মাস্টারদাকে অল্প দিনে যা জেনেছি বা চিনেছি তাতে মনে হয়েছে লোকটার কাছে কঠিন নামক শব্দটা খুব একটা ধরা দেন না। তবে এই যাত্রায় তিনি তার এক সহজ সরল কাকাতো ভাইকেও সঙ্গে নেবেন বলে ঠিক করেছেন। যতদূর জানি মাস্টারদার কাকাতো ভাই অর্থাৎ দীনেশ বাবু গনাদার ঠিক উল্টো। যদিও এই প্রসঙ্গে তিনি আগেই কথা সেরে নিয়েছেন তুলা রাশির মানুষটার সাথে। প্রথমে রাজি না হলেও সব শেষে ঘাড়টি নেড়ে হ্যাঁটি বলেছেন। তবে ঠিক করেছেন দীনেশ বাবুর অফিস কলিগ বিপাশ বাবুর গাঁয়ের বাসায় উঠবেন। যদিও উনি কর্মের কারণেই বারাসাতেই 2 কামরার ফ্ল্যাট নিয়েছেন এবং সুখে শান্তিতেই ঘর বেঁধেছেন, তাও পরিবার বলতে বৃদ্ধা মা, ছেলে ও অর্ধাঙ্গিনী। তবে ব্যস্ততার দরুন দীর্ঘদিন যাওয়া হয়নি গাঁয়ের বাসায়। বিপাশ বাবুর কথায়, বকুল গ্রামের একচালা মাটির ঘর আজও আমার বুকের বামে বড়ই প্রিয়। তবে কিছু দুঃসম্পর্কের কাকারা এখনো দেখাশোনা করেন। ওই গ্রাম সুন্দরবন সংলগ্ন এলাকাতেই অবস্থিত। ঠিক হলো ড্রাইভার। পাড়ি দিলেন পড়ন্ত বিকেল বিকেল। 8 ঘন্টার পথ। তবে পথে কোনো অসুবিধায় না পড়লে এবং পথ মসৃণ হলে ঘন্টার সংখ্যা কমবে বই বাড়বে না, এমনই আস্থা দিলেন চালক মহাশয়। লম্বা পথ, দিব্যি ঘুরছে চাকা। হুড খোলা জিপের মজাটাই একটু আলাদা। আর সব গাড়ির থেকে একটা অদ্ভুত ফিলিংস জাগে যেন শিকারে যাচ্ছি, এমনই বলে উঠলেন দীনেশ ভাই। যদিও গনাদার লং ড্রাইভে অভিজ্ঞতা আছে বহু, তাই দীনেশকে নিয়েই শেষ শীতে পাড়ি দিয়েছিলেন উত্তরবঙ্গে। কয়েকশো কিমির পথ। যদিও একটা পুলিশি ঝঞ্ঝাটে পড়েছিলেন গনাদা সেইবারে, তবে কারণটা আজও অপরিষ্কার। যথারীতি ঘনিয়ে এলো সন্ধে। অল্প কিছু মাথার আনাগোনা।
তবে পেরোতে হবে নদী। দীর্ঘ ব্রিজের কাজ সমাপ্ত না হওয়া দরুন পড়া গেল ভারী মুশকিলে। নদী পথে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। চোখে পড়ল না কোনো হেসেল। কাজেই চাকা না এগোনোর কারণে গাড়িকে থাকতে হলো সেখানেই। অবশেষে গাড়ির অপেক্ষা না করেই দীনেশের ইচ্ছে না থাকার বিরুদ্ধেই বেরিয়ে পড়তে হলো নদীপথে। পার করা গেল লঞ্চ। তবে এখন আলো 7 সমুদ্র 13 নদী পাড়ে চলল চাকার মতো পা। তবে এখানে শুধু তারাদের মেলা মাথার উপর। যত যাচ্ছেন তত ফাঁকা হচ্ছে পথ। অল্প বিস্তর মানুষ থাকলেও দিনের শেষে তারাও ফিরছেন একে একে নিজ বাসায়। সুদূর পথ, এক ধারে গঙ্গা, অন্য ধারে গাছের বসবাস, আর কিছু জোনাকির মেলা। খেলা উপভোগ করছি সামান্য দূরের ওই ঝোপে। এদিকে জোছনারা কি সুন্দর গ্রাম সোনায় মুড়িয়ে ফেলেছেন। আহা, এসবের মাঝেও লক্ষ্যভ্রষ্ট হয় দীনেশ। তবে দীনেশের ঝোলায় কিছু শুকনো খাবার থাকার দরুন খিদেটা জাঁকিয়ে বসেনি তেনাদের পেটে। তবে আজ আর বিপাশবাবুর বাসায় ওঠা হবে না, এটা নিশ্চিত। শান্ত চারপাশ, কোনো কূলে কেউ নেই। ফাঁকা ধুধু মাঠ। গাছের ফাঁক থেকে কেমন যেন মুচকি হাসছেন চাঁদ মামা। ইতিমধ্যেই দীনেশ ক্লান্ত হয়ে পড়েছেন। হাঁটার ইচ্ছে এবং ক্ষমতা দুই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে যত সময় এগোচ্ছে। তবে রাশভারী লোকটার মুখের দিকে চেয়েও ঘুরিয়ে নিচ্ছেন মুখ, পাছে যদি কিছু বলে ওঠে। রাত গড়াচ্ছে নিজের নিয়মে। আরও শান্ত হচ্ছে চারিপাশ। ওই দূরে একটা ভটভটির শব্দ শোনা যায়। বোধহয় শেষ লঞ্চ। উল্টো দিক দিয়ে রওনা হলেন। যথারীতি পাশ করছি এক শান্তশিষ্ট কবরস্থানের গা ঘেঁষে। কিছু বুনো গাছ কেমন যেন ঢেকে দিয়েছে এই পবিত্র স্থানের চারপাশের পাঁচিল জুড়ে। ক্ষণিক থেকে গনাদা চারমিনার গুঁজলেন ঠোঁটে, পুড়িয়ে দিলেন সিগারেটের মুখ। চলল শুকটান। এরই মাঝে গনাদা বলে উঠলেন, এখনই ক্লান্ত হলে হবে না, এখনো অনেকটা পথ বাকি, পৌঁছাতে হবেই গন্তব্যে। গনাদার হাঁটার গতি ও পথ চলার ঢং দেখে কোথাও মনে হচ্ছিল এই পথের সাথে নিশ্চয়ই আগে আলাপ ঘটেছে তার। গ্রামপ্রিয় মানুষ, হয়তো এ পথের সাক্ষাৎ অনেক আগেই হয়েছে তার। তবে দীনেশ মুখে কিচ্ছুটি প্রকাশ না করে ঠ্যাঙের বিরুদ্ধে হাঁটতে লাগলেন, পাছে মাস্টারদা উত্তপ্ত হন। কাজেই হাঁটার খামতি নেই। পথে সারি সারি তালগাছ, বাঁশ ছাড়। টর্চ ঝোলায় থাকলেও আপাতত এখনো প্রয়োজন পড়েনি এই সোনায় মোড়া জ্যোৎস্না রাতে। তবে পেছন থেকে একটা শব্দ ভেসে এলো, কেমন খচর মোচর। গনাদা মাঝে মাঝে একটু থেমে পেছনের চারপাশে একটু বুলিয়ে নিচ্ছেন চোখ। তবে এখনো অবধি স্পর্শ করতে পারিনি গনাদার চোখে মুখে কোনো দুশ্চিন্তার ক্লান্তির ছাপ। দিব্যি চলেছেন। এমন সময় সামনে পড়ল আরও এক নদী। কেউ কোথাও নেই। গনাদা ঘাটের সামনের দিকে ক্রমশ এগিয়ে গেলেন। ছলছল নদী তখন খেলা করছে আপন মনে চাঁদের সাথে। নদীবক্ষে কেমন দুলে দুলে উঠছে চাঁদ, যা দেখেও তৃপ্তি। তবে দেখা মিলল একটু দূরে এক নাওয়ের। বেশ স্পষ্টই উপলব্ধি করছি নদীর বাম ধার ঘেঁষে নাওটা এই ঘাটের পথেই গমন করছেন। গনাদা কাঁধের ঝোলায় হাত ঢুকিয়ে কি যেন খুঁজছেন। অবশেষে বেরোলো হাত, আর হাতে একটা বেশ বড় লম্বা টর্চ। দেখে যা বুঝলাম সে টর্চ ভারী শক্তিশালী। আসলে যাযাবর মানুষরাই এমন জিনিস ব্যবহারে বেশ পারদর্শী। আর কিছু থাকুক আর নাই থাকুক, টর্চটা ম্যান্ডেটরি, থাকবেই থাকবে। এদিকে গনাদা প্রায় পৌঁছে গিয়েছেন ঘাট প্রান্তে। মাঝে শুধু কয়েক ধাপ সিঁড়ির ডিস্টেন্স। উল্টো দিকে নাও প্রায় ঘাটের কাছাকাছি। গনাদা টর্চটা জেলে প্রথমে পেছন দিকে চোখ বুলিয়ে নিলেন। তারপর টর্চের ফোকাসটা সরাসরি নাওতে, অর্থাৎ নৌকায়। তবে ভারী অবাক হলেন দীনেশ। যেই না ধরলেন নৌকায় টর্চ, ঠিক তেমনি ইশারায় রিপ্লাই পেলেন নৌকা থেকে। তবে অল্প স্বল্প ভয়ের মাঝেই, কিঞ্চিত নয়, বেশ ভালোই জাঁকিয়ে বসেছে খিদে। মনে হচ্ছে ধেড়ে ইঁদুর দৌড়াচ্ছে পেটে। তবে এবার যা ঘটল তা শুনলে গা শিউরে উঠবে। এমন দৃশ্য দেখা তো সম্ভব নয়, পাশাপাশি নাই ঘটুক এটাই চাওয়া। মাঝি রূপে সাদা বসনে ঢাকা এক নারী
মাথায় ঘোমটা, আর পাশে টিমটিম করে জ্বলছে 1 হাত লম্বা একটি লণ্ঠন, যা দেখিয়ে গনাদার ইশারার উত্তর দিয়েছিলেন। যদিও দীনেশের ভাবনায় বাবার জন্মেও এমন দৃশ্য আগে দেখেনি। পাশাপাশি গনাদাও একটু নয়, বেশ চিন্তার স্বরেই অবাক হলেন। মাঝি রূপে মহিলা, বেশ ভাবিয়ে তুলেছেন দু মনে। কিন্তু গন্তব্যস্থলে যে পৌঁছাতেই হবে তাদের। এদিকে দীনেশের ঘাড়ে জাঁকিয়ে বসেছে ভয়। মনে মনে ভেবে বসলেন, সুখে খেতে ভূতে কিলোয়। কেন যে গনাদার কথায় ঘাটটি নেড়ে হ্যাঁটি বলতে গেলাম? ধুর, ভালোই লাগছে না। বাড়িতে থাকলে এতক্ষণে খেয়ে দিয়ে দিব্যি ঘুমোচ্ছি নরম গদিতে। না না, গনাদার এমন আবদার আর রাখা যাবে না। দিনে হলে কোনো ব্যাপার ছিল না, উল্টে নিশ্চিত কালিয়া কোপ্তা জুটত। ধুর, খিদে আর ভয় দুটোই যে পেট ও পিঠে চেপেছে। এদিকে সোজা শিরদাঁড়ার মানুষটা বেশ নম্র কণ্ঠেই বলে উঠলেন, ওপারে যাওয়া যাবে? উত্তর এলো না। আবার রিপিট করলেন একই কথা। ওপারে যাওয়া যাবে নাকি? অবশেষে লণ্ঠনের ইশারায় স্পষ্ট জানিয়ে দিলেন, হ্যাঁ। এদিকে দীনেশের অমন নদী পাড়ের মিষ্টি শীতল বাতাসেও কেমন ঘাম বইছে কপালময়। কেমন যেন ঝিঁঝির ডাক দিয়ে সাজানো নিশুতি। কাজেই গনাদাকেও একটু চিন্তিত বলে মনে হচ্ছে। আবছা আলোয় মুখ দর্শনে যতটুকু বোঝা গেল তা দেখি। তবে এবার পা বাড়ানোর পালা। গনাদা 1 পা বাড়ালেন প্রথম ধাপ থেকে। ডান কাঁধের ঝোলাটা আষ্টে পৃষ্ঠে ধরে পেছন পেছন দীনেশও এগোলো, ইচ্ছে ও উপায় না থাকার দরুন। গনাদা বোধহয় অল্প বিস্তর নুরুলের কথা ভাবছেন। অল্প বলাটা ভুল হবে। চোখ মুখ যা বলছে তাতে অল্প নয়, বেশ ভালোভাবেই জানান দিচ্ছে নুরুলের কথা। কাজেই নৌকায় পা রাখা মাত্রই খানিক তুলে উঠলেন জলপরি, বসলেন একটু পিছন দিক করে ঘেঁষে। এদিকে চাঁদের আলোর রিফ্লেকশন নদীর শরীর জুড়ে। গা ছমছম হলেও প্রকৃতি মাঝে মধ্যে একটু আধটু আনন্দ দিচ্ছেন মনে। এদিকে দুলতে দুলতে জলপথের শুরু হলো যাত্রা। ভাবা যাচ্ছে না মহিলা মাঝি আবার এমন রাতে, পরনে সাদা শাড়ি, লাল পাড়। আবার সেই নৌকায় 2 যাত্রী। ঝিকিমিকি নদীর চারপাশ কেমন ধুধু ফাঁকা। দূরে কোথাও কিছু দর্শন পাওয়া সম্ভব হয় না, কেবলমাত্র দাঁড় টানার ছলাক ছলাক শব্দ ছাড়া। এমন সময় গনাদার সিগারেট ধরানোটাও বিফলে গেল। শীতল বাতাসের দরুন কয়েকটা কাঠি পড়ল, অবশেষে সিগারেটের মুখ পড়ল। তবে সাহসীকে আজ কিন্তু বড়ই চিন্তিত লাগছে। মুখে বাক্য ক্ষয় করছে না ইজা। অনেকক্ষণ চুপ করে থাকার পর দীনেশের কণ্ঠস্বর পাওয়া গেল। বলে উঠল, দাদা। গনাদা কোনো রকম সাড়া না দিয়েই উত্তরে ঠোঁটের মাঝে আঙুল দেখিয়ে চুপ থাকতে বললেন ইশারায়। নৌকা মাঝগঙ্গায়, তবে ওপার থেকে কিছু আবছা আলো নজরে পড়ল, যার দর্শন পেয়ে দীনেশের একটু হলেও প্রাণ এলো ধরে। ক্ষণিক স্বস্তিতে খিদেও পালিয়েছে। তবে জ্বলে ওঠা বাতিগুলো নিমেষেই কেমন যেন মিলিয়ে গেল আবার এই অন্ধ রাতে। দীনেশ মনে মনে আবার ভাবনায়, কি হলো, এই তো বেশ জ্বলছিল। এমন ভাবনা ভাবতে ভাবতেই মেলার মতো আবার সাড়া দিল সারি সারি বাতি জলজল করে। কিন্তু ক্ষণিক সময় কাটতে না কাটতেই মিলে গেল আবার রাতে, ঠিক আগের মতোই। পরিস্থিতি ভয় না পেলেও ভয় দেখাচ্ছেন চারিপাশ। তবে কাকাতো ভাই শক্ত করে গনাদার ডান হাতের কনুইয়ের উপরের অংশটা চেপে ধরলেন। এদিকে ওই আলোর রহস্যের কথা গনাদা জানতে চাওয়ায় উত্তরে মাঝি বোবাই রইলেন। ভয় বাসা বাঁধছে আরো বেশি করে দীনেশের বুকে। এমন সময় ঘটল আরও এক অদ্ভুত ঘটনা। স্বল্প দূরেই ঘাট, কাজেই সেই ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই বেজে উঠল বহু ইঞ্জিন নৌকার শব্দ। গনাদা একটু হকচকিয়ে মনে মনে বলে বসলেন, গোপনে অন্ধকারে গাছের খোঁচড়ে কারাই বা লুকিয়েছিলেন, ঠিক বুঝে উঠতে পারছি না। আর কেনই বা এমন ঘটছে? আবার এই দিকেই এগিয়ে আসছেন দলে দলে। গনাদা এবার হম্বিতম্বি করে নড়ে চড়ে একটু উচ্চ স্বরে বলে উঠলেন, এরা কারা, আর কেনই বা আমাদের লক্ষ্য করে এগিয়ে আসছেন? এদিকে দীনেশের হাত পা ঠান্ডার পথে।
এমন সময় মহিলা মাঝি সপাটে ঘোমটা তুলে রিভলভার সাঁটিয়ে ধরলেন মাস্টারদার মধ্য কপালে। এদিকে দীনেশ ভয়ে ঝাঁপ দিলেন গঙ্গাবক্ষে। মাঝি 2 রাউন্ড ফায়ার করলেন আকাশ তটে। গর্জন করে বলে উঠলেন পুরুষ কণ্ঠে, একদম পালাবার চেষ্টা করবেন না মিস্টার মুখার্জি। আপনার ভালো মানুষের মুখোশটা এবার খোলার পথে। ঢোকের পর ঢোক গিলছেন মৃন্ময় মুখার্জি ওরফে গনাদা। দিন 15 আগে যে জঘন্য ঘটনা আপনি ঘটিয়েছেন উত্তরবঙ্গের বুকে, সেই নিষ্পাপ শিশুগুলো আজ পুলিশের অধীনে। আরও একটা সারপ্রাইজ আছে, আপনার প্রিয় বন্ধু অর্থাৎ নিমাই ঘোষ এখন আমাদের হেফাজতে। ইতিমধ্যে আশেপাশের লঞ্চ থেকে জাল ফেলে দিয়েছেন নির্দোষ দীনেশকে লক্ষ্য করে। তবে ভারী অবাক ও ভয়ে দুই পেয়েছেন বালিগঞ্জের লোকটা, অচেনা মাঝির চেনা কণ্ঠে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, লালবাজারের গোয়েন্দা দফতরের গুপ্তচর, ছদ্মনাম নুরুল ইসলাম। বলে উঠলেন তেজ কণ্ঠে, বাস্টার্ড, আমার বাবা ছিলেন একজন রিটায়ার্ড আর্মি এবং আমার বাবাকে খুন করা হয়েছে। হ্যাঁ, খুন। এমনই এক ভয়াবহ রাতে তোমার কালোবাজারি তছনছ করে দিতে চেয়েছিল বলে। তুমি খুনি, তুমি খুনি মিস্টার মৃন্ময় মুখার্জি, তুমি খুনি। 7 দিন পর আসামি মৃন্ময় মুখার্জিকে শিশু পাচারের মতো ঘৃণ্য কাজের জন্য আদালত আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল।